রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, তরুণ ছাপার মতো চিকনগুর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব। বইটার কি এখনই নষ্ট হওয়ার খুব দরকার ছিল? নষ্ট ছাড়া বন্ধ হচ্ছে কিছু বুঝতে পারছি। একটু বলতে পারবেন কটা বাজে? 12টা 10। 12টা 10, তার মানে 20 মিনিট বাকি আছে, আমি দেরি করিনি। ধন্যবাদ। আপনি? হ্যাঁ, আমি। কোথায় যাচ্ছেন? এই ট্রেন যেখানে শেষ থামবে সেখানে। চিটাগাঙ্গে? আপনি চিটাগাং যাচ্ছেন ওই সময় বললেন না যে? আপনি তো তখন শুধুমাত্র সময় জানতে চেয়েছিলেন, কোথায় যাচ্ছি সেটা তো জানতে চাননি। কাকতালীয়, আপনার আর আমার কেবিনটা একসাথেই পড়লো। আরও একজন যাত্রী বোধহয় সামনে উঠবে। উঠবে না, সিটটা আমি নিয়ে নিয়েছি। অপরিচিত কেউ পাশে বসে যাবে এটা আসলে আমার ভালো লাগে না। একটা দিক ভালো হলো, একজন পরিচিত মানুষ পাওয়া গেল। আমি তো আপনার তেমন পরিচিত না, আমাদের তো ঠিকমতো কথাই হয়নি। অল্প পরিচিত, এই যাত্রার জন্য ঠিক আছে। চিটাগাং কি বেড়াতে যাওয়া হচ্ছে না চিটাগাং বাড়িতে যাওয়া হচ্ছে? বান্দরবনে আমার বাড়ি, ঢাকা এসেছিলাম খালার বাড়িতে বেড়াতে। আপনাকে দেখে কিন্তু পুরোপুরি ঢাকার মেয়ে মনে হয়। ঢাকার মেয়ে কি শুধু এভাবে কথা বলে? না না, তা না। এই যে একা যাচ্ছেন, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই? হারাবো না, আর আমার হারানোর ভয়ও নেই। এই ট্রেন যেখানে থামবে তারপরে রাস্তাটুকু আমার চেনা।
ট্রেনে সিগারেট খাওয়ার নিয়ম নেই। অথচ এই চলন্ত ট্রেনে সিগারেট খাওয়া আমার একটা অন্যতম শখ। অদ্ভুত শখ। কিছুটা। আপনার শখের জন্য নিয়ম ভঙ্গ করলেন? শখ পূরণ করতে একটু নিয়ম ভাঙতে দ্বিধাও লাগে না। এখন টিটি এসে যদি ফাইন করে দেয়? ফাইন 50 টাকা। তাহলে ওকে, চিঠি আসলে 150 টাকা দিয়ে দেবো। 150 টাকা কেন? কারণ আরো 2বার যে নিয়ম ভঙ্গ করবো তাই। অদ্ভুত লোক আপনি। কিছুটা। চলন্ত ট্রেনে যেহেতু সিগারেট খাওয়ার শখ, আমাকে দেখে সিগারেটটা ফেলে দিলেন কেন? আসলে মেয়ে মানুষের সামনে আমি সিগারেট খেতে পারি না। ঠিক আছে, এরপর থেকে যখন সিগারেটটা জ্বালাবেন না, আমি সামনে এসে দাঁড়িয়ে যাব। শরৎবাবুর ফ্যান? আধুনিক বাংলা অনুবাদে ফ্যান বলতে যেটা ঠিক সেরকমটা না, কিন্তু শরৎচন্দ্র বই পড়তে আমার ভালো লাগে। শরৎবাবুকে মাঝে মধ্যে আমার শেক্সপিয়ারের মতো মনে হয়। উনি ওনার উপন্যাসে ট্র্যাজেডি বেশি লিখেন বলে? দেবদাস আমি 4 বার পড়েছি। আপনি বইও পড়েন? পড়ি তো, বাইরে থাকলে বেশ বই পড়ি। বাহ, খুবই ভালো। কিন্তু আমরা পাঠকরা না শরৎচন্দ্রকে ওই একটাই উপন্যাস দেবদাস দিয়ে একরকম ভেবেনি সবসময়, বা একঘরোয়া করেনি। উনি কিন্তু অনেক সমসাময়িক উপন্যাস লিখেছেন, যেমন পথের দাবি কি পড়েছেন? পথের দাবি আমার পড়া হয়নি, তবে আমার রবীন্দ্রনাথ পড়তে বেশি ভালো লাগে। উচ্চ মার্গীয় পাঠক। এটা কিন্তু বাড়িয়ে বললেন। আমার রবীন্দ্রনাথের শেষের কবিতা, চোখের বালি, এগুলো পড়তে বেশি ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে রবীন্দ্রনাথের কবিতা পড়তে। আপনি আবৃত্তি করতে পারেন? কতটা ভালো পারি তা আসলে জানি না, কিন্তু একবার কবিতা আবৃত্তি করার জন্য স্কুলে 2nd হয়েছিলাম। তাহলে এখন তো একটা আবৃত্তি শুনতেই হবে। এই পরিবেশে? হ্যাঁ, সমস্যা করি। এর থেকে ভালো ট্রেনের ঝিকঝিক 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 শুনুন। অন্য পরিবেশে আমি আপনাকে পাবই বা কোথায়? বাদাম খাবেন? ধন্যবাদ।
খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বলেছিলাম না আরো 2বার আইন ভঙ্গ করব। আর খাওয়ার পর না আসলে সিগারেট না খেলে খাওয়ার হজমই হয় না। একদম বদঅভ্যাস করে ফেলেছেন। মানুষ যদি অভ্যাসের দাস হয় তাহলে আমি বদ অভ্যাসের হুকুমের গোলাম। দেখুন, কথা বলতে বলতে না আপনার নামটাই জানা হলো না। আমি জামান। আমি তানিয়া। তানিয়া নামটা সুন্দর। এইবার কি একটা কবিতা শোনানো যায়? রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গরু মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমায় শালবনের নীল নীলাঞ্জনায়। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। নিন, ধরুন 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 ধরুন, ঠান্ডা হয়ে যাবে। স্টেশনের হাওয়া পিঠার উপরে কোনো ভার নেই, বিশ্বাস করুন। স্টেশনের খাবার, যে কোনো খাবার কিন্তু খুব ভালো লাগে। আপনার তো অদ্ভুত সব শখ। পয়েন্ট, বাট বাসায় যখন কেউ ভাবিটা বানায়, মানে যে এই উপরে যে কাঁচা নারিকেলগুলো দেন, এটা কিন্তু কেউ দেয় না, সবাই কিন্তু সব ভিতরে দিয়ে দেয় গুড়ের সঙ্গে। এই যে উপরে নারিকেল দেওয়াটা, এটা না খুব পারফেক্ট স্টেশনেরটা। আমি বাসায় নিজে ট্রাই করছি, স্টেশনের মতো হয় না। আপনি খান, আমি খাবো না। কিছু মেশানো নেই এতে, আপনি নিশ্চিন্তে খেতে পারেন। না না, তা না, আসলে আমি ট্রেনে ওঠার সময় একদম ভরপেট খেয়ে উঠেছি। সে তো অনেক আগের কথা। আমি জোর করতে যাচ্ছি না, কিন্তু খেলে খুশি হব। আমি যখন ট্রেনে চলাচল করি, আমি সবসময় বাসা থেকে খাবার নিয়ে আসি। বাহিরের খাবার খেতে আমার ভালো লাগে না। কাটলেটটা খুব অসাধারণ হয়েছে। এটা আপনি নিজে বানিয়েছেন? আমি আর খালা মিলে বানিয়েছি। আপনার কাটলেটের প্রশংসা করতে করতে জিজ্ঞেস করতে হয়, পরিবারের কে কে আছে আপনার? আমি আর বাবা। মা আমাদেরকে অনেক আগেই ছেড়ে চলে গেছে। সরি।
সত্যি দারুণ। আরেকটা নিতে হবে কিন্তু। আচ্ছা, আমি আগে এটা শেষ করি। থ্যাংক ইউ। এটা কি আমাদের শেষ দেখা? আমাদের আর দেখা হবে না, কথা হবে না? আপনি কি চান আরো কথা হোক? একের ইচ্ছায় তো আর সবসময় সবকিছু হয় না। ইচ্ছে হলে চিঠি দিয়েন। চিঠি দেব। আমি আপনাকে কোন ঠিকানায় লিখব? আমার চিঠিতে আমার ঠিকানা নিশ্চয়ই লেখা থাকবে। অপেক্ষা করাবেন? কিছু কিছু অপেক্ষা যে মধুর হয়, হয়তো সেটা এবার অনুভব করতে পারবেন আশা করি। এই প্রথমবার মনে হলো ট্রেনটা খুব দ্রুত চলে আসছে। ট্রেনের দেরি হলে কি হতো? আরো কিছুক্ষণ সময় পেতাম আপনার সঙ্গে। প্রিয়তানি, কেমন আছেন? বলেছিলাম না আমার ঠিকানা আপনি ঠিকই জানতে পারবেন আমার পত্র থেকে। এই যে আমার পত্রখানা এখন আপনার হাতে। যদি আমার পত্রখানা আপনার হাতে পৌঁছতে থাকে তাহলে অবশ্যই এটার উত্তর দিতে কিন্তু ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। তানিয়া, ঢাকা থেকে আপনার একটা চিঠি এসেছে। ধন্যবাদ। প্রিয় জামান, কেমন আছেন? আমি এখন আগের থেকে অনেক ভালো আছি, কারণ কিছুক্ষণ আগে আপনার পত্রখানা আমার হাতে এসে পৌঁছলো। পত্রের মাধ্যমে জানতে পারলাম আপনি ঢাকা ফেরত চলে গেছেন। গিয়ে সাথে সাথে আমার কাছে পত্র লিখেছেন। তা জেনে আশ্চর্য হলাম। রেলগাড়িতে পরিচয় হওয়া একটা ছেলে যে মনে করে পত্র লিখবে, তা আমার ভাবনার বাহিরে ছিল। প্রিয় তানিয়া, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, কারণ কিছুক্ষণ আগেই আপনার পত্রখানা আমার হাতে এসে পৌঁছল। আশা করি আল্লাহর কৃপায় ভালো আছেন। আমি গত 2 দিন ধরে জ্বরে ভুগেছি। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ বোধ করছি। এই জ্বরের ঘুরে কেন যেন বারবার আপনার মুখচ্ছবি আমার চোখের সামনে ভেসে উঠেছে। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সহিত দেখা করব। এ সম্পর্কে পরের চিঠিতে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর যদি আমার সাথে আপনারও দেখা করবার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই কখন কোথায় দেখা করতে হবে তা বিস্তারিত চিঠিতে জানাবেন। প্রিয় জামান, আমি ভালো আছি। চিঠিতে আপনি আমার সাথে দেখা করার ইচ্ছে পোষণ করেছেন। আমারও
কেন যেন আপনার সাথে দেখা করতে ইচ্ছে করছিল। ইহা কি কাকতালীয়, নাকি আপনার প্রতি আমার টান? তা বোধ কম নয়। আচ্ছা, আপনারও কি এমন হয় গভীর রাতে আমার কথা ভাবেন? আমার কথা ভাবতে ভাবতে কাজ ভুলে যান কি? আমার প্রায়শই আপনার কথা ভেবে এমন হয়। ইহার প্রতিকার কি আপনি জানলে আমাকে জানাবেন, আর নিম্মুক্ত ঠিকানায় আমার সাথে দেখা করবেন। আমি তো ভেবেছিলাম আপনি আসবেনই না। আমি কথা দিয়েছিলাম আপনাকে আসবো, কিন্তু বাবাকে আসলে একটু রাজি করতে সময় লেগে গেছে। আমি কিন্তু আপনার এলাকায় আসতে পারতাম। আপনি এভাবে আমাকে দৌড়ে আসলেন, দরকার ছিল না। হ্যাঁ, সেটা সম্ভব হতো, কিন্তু বাড়ির আশেপাশে দেখা করলে না কেউ দেখে ফেলার ভয় থাকে। আর আপনি তো বুঝিনি আমাদের সমাজকে, যেখানে একা একটা মেয়ে ঘর থেকে বের হয় না, সেখানে আমি একা চলাফেরা করি। আপনাকে আরেকবার দেখতে পেলাম। আসতে কি খুব কষ্ট হয়েছে? কষ্ট একটু হয়েছিল, কিন্তু এখন আপনাকে দেখে সেটা মনেও পড়ছে না। আপনি কিন্তু বাড়িয়ে বলছেন। গড প্রমিস, এক দণ্ড বাড়িয়ে বলছি না। আপনাকে নিয়ে আমার কোনো ভাবনা, কল্পনা বা কথা কোনোটাই মিথ্যা না। একদম ভোরের শিশিরের মতো ফ্রেশ। এটা আপনার জন্য। অপেক্ষা করতে করতে আপনার জন্য বানালাম। ধন্যবাদ। আপনাকে একবার দেখে মনে হচ্ছে আপনাকে আরো একবার দেখার জন্য আমি আরো 1000 মাইল পাড়ি দিতে পারবো। এইভাবে বলবেন না প্লিজ, আমার পরে কষ্ট হবে। আপনাকে মিস করব। আমি আজকে চলে যাব। আজকেই চলে যেতে হবে?
যেতে তো হবেই। ভালো লাগার সময়গুলো এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায় বলতে পারবেন? হয়তো ভালো লাগার জিনিসের স্থায়িত্ব কম। এটা কি? আমি রান্না করেছি আপনার জন্য। ট্রেনে বাইরের খাবার খাবেন না প্লিজ। আমার হাতে রান্না খেলে আমি খুব খুশি হব। আর চিঠিতে লিখে জানিয়েন রান্না কেমন হয়েছে। দেরি হয়ে যাচ্ছে, আমার যাওয়া উচিত। চলে গেলে তো আর আপনাকে দেখতে পাবো না। আমি আবার আসবো। আপনার টানে আমাকে আবার আসতে হবে। সাবধানে যাবেন। পৌঁছে আমাকে চিঠি লিখবেন। আপনার চিঠি না পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার চিন্তা লেগে থাকবে। সন্ধ্যা হয়ে আসছে, আপনিও সাবধানে যাবেন। খোদা হাফেজ। কিরে মা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কই বাবা, আমার মন খারাপ না তো। আর এমনিই দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। মারে, হুম? আমি তোর জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছি। ছেলেটা খুব ভালো, প্রাইমারি স্কুলের শিক্ষক। কিরে, তুই কিছু বলছিস না যে? চুপ করে আছিস কেন? বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু বুঝতে পারছি না আসলে কিভাবে বলবো। ভয় পাচ্ছি। আচ্ছা, তুই হচ্ছিস আমার একমাত্র মেয়ে। আমি কি কখনো কোনো ব্যাপারে তোকে বকা দিয়েছি? এতে ভয় পাওয়ার কি আছে? বল না, কি বলবি? আমি একটা ছেলেকে পছন্দ করি। সে ঢাকায় থাকে। আমাদের পরিচয়টা হয়েছিল ট্রেন থেকে, আর এখন চিঠির মাধ্যমে যোগাযোগ হয়। দেখ মা, ওইসব চিঠির মাধ্যমে যোগাযোগ বা পত্রমিতালির প্রেম একদম বিশ্বাস করতে নেই। তুই যখন ওই ছেলেকে বিয়ের ব্যাপারে কিছু বলবি, দেখবি ওই ছেলে তোর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাবা, ও একদমই এই ধরনের ছেলে না। সেটা সময়ই বলে দেবে কে কোন ধরনের। ঠিক আছে, তাহলে তুই ওই ছেলেকে আমার সঙ্গে দেখা করতে বল, কথা বলি, ওর পরিবারের সাথেও কথা বলি। জি বাবা।
কিন্তু মা, আর একটা কথা, এই সকল ঘটনার যদি ব্যতিক্রম কোনো কিছু ঘটে তাহলে কিন্তু আমার সিদ্ধান্তকেই মেনে নিতে হবে, ঠিক আছে? প্রিয় জামান, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। বাবা আজ আমার জন্য বিয়ের প্রস্তাব এনেছিলেন। আমি নিরুপায় হয়ে বাড়িতে আপনার কথা বলে দিয়েছি। বাবা আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আপনি যত দ্রুত সম্ভব বান্দরবনে চলে আসুন। শুনেন, জি, আমার কি কোনো চিঠি এসেছে? আপনার তো কোনো চিঠি আসেনি। প্রিয় জামান, আশা করি আপনি ভালো আছেন। আমি একদম ভালো নেই। আপনাকে আসতে বলিয়া ইতিমধ্যে দুখানা পত্র লিখে দিয়েছিলাম, অথচ আপনি পত্র পাইয়াও আসলেন না। আমার বাবা ঠিকই বলেছিল, পত্র মিতালি বা চিঠির মাধ্যমে প্রেম হওয়া ছেলেদের কখনো বিশ্বাস করতে নেই। অথচ আমার দৃঢ় বিশ্বাস ছিল আপনি আসবেন। কিন্তু আপনি যে এরকম ভণ্ড প্রতারক তা আমার বোধগম্য নয়। যাই হোক, আপনি কি ইহা জানাতে পত্র লিখেছিলাম যে আগামী 9/5/1990 তারিখে আমার বিবাহ। ইতি তানিয়া। ভাইয়া, ওই পিউন আসছিল 2-3 দিন ধরে আপনার তালাশ করতে লাগছে, পায় নাই, সিডি দিয়ে গেছে।
তাহলে তুমিই জামান। জি। আমি তানিয়ার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এতদিন আসোনি বাবা, আজকে কেন এলে? না আসলে কাকা আমার কাজের কারণে কয়েক মাস বাইরে থাকতে হয়। আমি কাজে একটু বাইরে ছিলাম, ফিরে আসার পর তানিয়ার চিঠিগুলো পাই। দেখো বাবা, তানিয়া আমার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে আমি ওর সব আবদার মেনে নিয়েছি। কোনো ব্যাপারে কোনো দিন তাকে আমি কষ্ট দিইনি। অবশ্য তানিয়া অনেকবার বলেছে তুমি আসবে, কিন্তু সেই তুমি এলে সব কিছু শেষ হয়ে যাবার পর। কাকা আমার একটা অনুরোধ রাখবেন? বলো, কি অনুরোধ? তানিয়াকে কখনো জানাবেন না যে আমি আসলাম।